Subscribe now and press the bell icon. Never miss an update. অনলাইন ক্লাস এসডিও ডোমকলের তত্ত্বাবধানে আমি আসাদুজ্জামান বিশ্বাস, ডোমকল ভবতারণ হাই স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। আজকে আমি তোমাদের 12 ক্লাসে কারেন্ট ইলেকট্রিসিটির প্রথম যে চ্যাপ্টার সেটা শুরু করছি। তো তোমরা বইটা খুললেই এই চ্যাপ্টারে যে বিষয়গুলো, প্রাথমিক যে বিষয়গুলো পাবে সেগুলো আমি মোটামুটি যেগুলো লিখেছি সেগুলো পাবে। এই জলতন্ত্রের উৎসগুলো কী কী। তো সাধারণত আমরা রাসায়নিক কোষ, যেগুলোকে আমরা চলতি কথায় ব্যাটারি বলি, সেগুলো হচ্ছে এই জলতরিতের উৎস। এছাড়াও সৌর কোষ আছে বা আরও নানা রকমের কোষ এখন তৈরি হয়েছে। আর ব্যাপক হারে আমরা যে বিদ্যুৎটা পাই, যেটাকে আমরা এসি বিদ্যুৎ বলি, সেটা সাধারণত আমরা জেনারেটরের সাহায্যে আমরা পেয়ে থাকি। এখন প্রশ্ন হলো যে এই রাসায়নিক কোষে কী হয়। তো রাসায়নিক কোষে কী হয়, রাসায়নিক কোষে কোনো একটা লিকুইড, সেটা সালফিউরিক অ্যাসিড হতে পারে, কোনো অ্যালকালি হতে পারে, তার ভিতরে ভিন্ন প্রকৃতির দুটো ধাতব পাতকে ডুবিয়ে দেওয়া হয়। যেমন সালফিউরিক অ্যাসিডের মধ্যে কপার এবং তামার পাতকে যদি আমরা জিঙ্কের পাতকে ডুবিয়ে দিই, তাহলে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কপার পাত এবং সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের পাতের একটা কেমিক্যাল রিয়াকশন হয়। সেই রিয়াকশনের ফলে জিঙ্কের পাতে নেগেটিভ আধান বেড়ে যায়, অর্থাৎ ওখানে ইলেকট্রন ওখানে প্রচুর পরিমাণে বেড়ে যায়। তেমনি কপার পাতে ধনাত্মক আধানের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়। ফলে ওই পাত দুটোতে দুটো বিভব সৃষ্টি হয়। অবশ্যই কপার পাত যেটা, সেটা ধনাত্মক বিভব তৈরি হয়। জিঙ্কের পাত যেখানে ঋণাত্মক আধান জমা হয়, সেখানে ঋণাত্মক বিভব সৃষ্টি হয়। ফলে ওই পাত দুটোর মধ্যে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়। তার জন্য যদি ওই পাত দুটিকে আমরা কোনো বইয়ের বাইরে কোনো পরিবাহী তার দিয়ে আমরা জুড়ে দিই, তখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধানের প্রবাহ ঘটতে থাকে। তো এটা নিয়ে আমি বেশি কিছু আলোচনা করব না, কেননা এগুলো আমাদের পুরাতন যে সিলেবাস ছিল সেই সিলেবাসে এই বিষয়গুলো অত্যন্ত মুখ্য ছিল। কিন্তু এখনকার সিলেবাসে এগুলো মুখ্য নয়, বা ক্লাস 8 বা ক্লাস 10 নিচু ক্লাসে এই বিষয়গুলো মোটামুটিভাবে একটু আলোচনা করা হয়। সেই জন্য কোষের ভিতরে কী ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়, কীভাবে জিঙ্কের পাতে নেগেটিভ আধান জমা হয় বা কীভাবে কপারের পাতে ধনাত্মক আধান জমা হয়, এটা আমি আলোচনার মধ্যে রাখছি না। কিন্তু আলোচনার মধ্যে যেটা রাখছি, সেই যে রাসায়নিক কোষগুলো আছে, এটা আবার 3 রকমের হয়। একগুলোকে বলা হয় প্রাইমারি সেল, একগুলোকে বলে সেকেন্ডারি সেল, আর একগুলোকে বলে স্ট্যান্ডার্ড সেল। এই সম্পর্কে কিছু একটা ধারণা থাকা প্রয়োজন আছে। প্রাথমিক সেল কোনগুলো? যে সেলগুলোকে আমরা একবার ব্যবহার করে ওটাকে পুনরুজ্জীবিত করতে পারি না, সেলটাকে ফেলে দিতে হয়, নষ্ট হয়ে যায়, সেই সেলগুলোকে বলা হয় প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল। যেমন আমরা টর্চে যে ব্যাটারি ব্যবহার করি বা রেডিওতে যে ব্যাটারিগুলো ব্যবহার করি, সেই ব্যাটারিগুলো ব্যবহার করার পর ওরা পচে যায়। আমাদের চলতি কথা আমরা বলি ওটা পচে যায়। আসলে পচে না, ও জিঙ্কের যে পাত্রটা আছে ওটা ফুটো হয়ে ভিতরে লেইটা বেরিয়ে আসে, তখন আমরা ওটাকে বলি ব্যাটারিটা পচে গেছে। তখন ব্যাটারিটাকে আমরা ফেলে দিই, ওটাকে আর আমাদেরকে পুনরায় ব্যবহার করা যায় না। কিন্তু এই কোষগুলো, গৌণ কোষগুলো, এগুলো বারবার ব্যবহার করা যায়। আমাদের বাড়িতে অনেকের ইনভার্টার আছে, মাইক্রোফোনের বা মাইকের ব্যাটারি আছে, বা বাস লরি যে সমস্ত ব্যাটারিগুলো আছে, বা এখন যে টুকটুকি চলছে যে টুকটুকি যে ব্যাটারিগুলো আছে, মোবাইলের যে ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারিগুলো যে রিচার্জেবল, মানে এগুলো তার চার্জটা ফুরিয়ে গেলে আবার আমার বাড়িতে যে বিদ্যুতের যে প্লাগ আছে সেই প্লাগে দিয়ে দিলে এই ব্যাটারিগুলো আবার রিচার্জ হয়, আবার এগুলো পুনরায় ব্যবহার করা যায়। এই ধরনের কোষগুলোকে বলা হয় গৌণ কোষ। তাহলে এই কোষ সম্পর্কে আমাদের একটা ধারণা থাকার প্রয়োজন আছে যে কোষগুলো আমরা একবার ব্যবহার করার পর সেগুলোকে আমরা ফেলে দিই, পুনরায় ব্যবহার উপযোগী করা যায় না, সেগুলোকে বলা হয় প্রাথমিক কোষ। আর যেগুলোকে বারবার ব্যবহার উপযোগী করে নেওয়া যায় সেগুলোকে বলা হয় সেকেন্ডারি কোষ বা গৌণ কোষ। আর প্রমাণ কোষ, এই কোষটা হচ্ছে এমন একটা কোষ যে কোষের ব্যবহার করলে তার ভোল্টেজ কখনো ডাউন হয় না, ভোল্টেজ একই থাকে। এই ধরনের পুরোকে বলা হচ্ছে তোমার প্রমাণ কোষ। এই প্রমাণ কোষগুলো কী কাজে লাগে? এই প্রমাণ কোষগুলোর সাহায্যে আমরা কোনো প্রাথমিক কোষ বা গৌণ কোষের যে ভোল্টেজ, এই কোষগুলোর সাপেক্ষে বা তাদের ভোল্টেজটাকে আমরা মাপতে পারি। এটাই হচ্ছে আমাদের প্রমাণ কোষের গুরুত্ব। তো আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে চলতরিতের উৎস, রাসায়নিক কোষ, সৌর কোষ এবং জেনারেটর। তাদের রাসায়নিক কোষের ভাগগুলো আমাদের বলা হলো। জেনারেটর আমাদের পড়ানো হবে আমরা যখন এসি পড়বো, এই কারেন্ট ইলেকট্রিসিটির লাস্টের দিকে যখন আমরা এসি পড়বো, তখন জেনারেটরে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, ব্যাপক হারে আমরা যে বিদ্যুৎ পাই সেই বিদ্যুৎ কীভাবে উৎপন্ন হয়, তার ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, তখন আলোচনা করা হবে। আজকে এই আলোচনার মধ্যে এটা আমাদের আসছে না। নেক্সট যেটা আমরা আসছি
সে প্রবাহমাত্রা কাকে বলে? ক্লাস 10-এ তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো যে কোনো পরিবাহের ভিতর দিয়ে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধানের যে প্রবাহ হয় তাকে তড়িৎ প্রবাহমাত্রা বলে। আর এর একটা পরিমাপিক ডেফিনেশন আছে, পরিমাপিক সংজ্ঞা আছে যা দ্বারা আমরা মাপতে পারি। সেটা হচ্ছে এইটা যে কোনো একটা পরিবাহী তারে কোনো একটা প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে যত আধান প্রবাহিত হলো সেটাকে বলা হবে ওই পরিবাহী প্রবাহমাত্রা। এবং এই প্রবাহমাত্রা একক আমরা সবাই জানি অ্যাম্পিয়ার, যেটা আমরা ব্যবহারিক একক সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। কাকে বলে অ্যাম্পিয়ার? যে কোনো একটা পরিবাহী কোনো একটা প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব আধান তড়িৎ প্রবাহিত হয় তাহলে আমরা বলবো ওই পরিবাহী প্রবাহমাত্রা 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ যদি কোনো একটা পরিবাহী দিয়ে টি সেকেন্ডে যদি কিউ কুলম্ব আধান প্রবাহিত হয় তাহলে 1 সেকেন্ড কত প্রবাহিত হয়? কিউ বাই টি। তাহলে আই সমান হচ্ছে কিউ বাই টি। এটা হচ্ছে আধান এবং প্রবাহমাত্রা সম্পর্ক, আই সমান কিউ বাই টি। এবং এটা যদি এসআই পদ্ধতিতে যদি কুলম্ব হয়, এটা যদি সেকেন্ড হয়, তখন এটাকে আমরা বলি অ্যাম্পিয়ার। আর স্থির তড়িৎ বিজ্ঞানে আধানের আমরা আরেকটা একক পড়েছি, সেটা হচ্ছে ইএসইউ আধান আমরা পড়েছি। তাহলে ইএসইউ এককে যদি আমরা আধানটা নিই তখন সেটা হবে স্ট্যাট অ্যাম্পিয়ার। যদি 1 সেকেন্ডে যদি কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদে 1 ইএসইউ আধান প্রবাহিত হয় তখন তার প্রবাহমাত্রাকে আমরা বলবো স্ট্যাট অ্যাম্পিয়ার। নেক্সট আমরা আছে ডিপ ভেলোসিটি কাকে বলে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সত্যিকারতে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা ঘটায় কি? তো এর ইলেকট্রনীয় ব্যাখ্যা আছে। এর আগে মানুষ জানতো যে কোনো পরিবাহীর ভিতরে আধান 2 প্রকার, এটা মানুষ জেনেছিল। কিন্তু সেই আধানের স্বরূপটা কি, তার সত্তাটা কোথায় লুকিয়ে থাকে, এটা মানুষের অজানা ছিল। তখন ধনাত্মক আধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলাই, এটাই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে আধানের সত্তাটা লুকিয়ে আছে ইলেকট্রনের মধ্যে। কোনো একটা পরমাণুকে ভাঙলে তার প্রোটন পাওয়া যায়, ইলেকট্রন পাওয়া যায়, নিউট্রন পাওয়া যায়। প্রোটন কখনো এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, ইলেকট্রনটা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। সুতরাং কোনো পরিবাহের ভিতর দিয়ে ইলেকট্রনের যে প্রবাহ সেটা অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ মাত্র, সেটাই তড়িৎ প্রবাহের জন্য কারণ। কিন্তু ইলেকট্রনের সংজ্ঞাটা আমরা, ইলেকট্রন কী ধরনের আধান বহন করে? ইলেকট্রন ঋণাত্মক আধান বহন করে। তা আমরা তো যে তড়িৎ প্রবাহের যে সংজ্ঞা দিয়েছি সেখানে কিন্তু আমরা ধনাত্মক আধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে এটাই আমরা ধরে নিয়েছি। এবং এর সাপেক্ষে তড়িৎ বিজ্ঞানে নানা রকমের সূত্র আবিষ্কার হয়ে গেছে। আমরা অনেক সূত্র অলরেডি জেনে ফেলেছি, অ্যাম্পিয়ারের সুইমিং রুল জেনেছি, ওস্টেডের ডান হাতের বুড়ো আঙুল নিয়ম জানি, বায়োট-সাভার্ট সূত্র আমরা পড়বো, ল্যাপ্লাসের সূত্র পড়বো, অ্যাম্পিয়ার সার্কিটের রুল পড়বো, নানা রকমের রুলস আছে। সেই সমস্ত রুলসগুলো সমস্ত ধনাত্মক আধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে, এইটাকে ধরে নিয়ে ওই সমস্ত রুলসগুলোকে তৈরি করা হয়েছে। সুতরাং এখন যদি আমি বলি যে ইলেকট্রন তড়িৎ পরিবহনের জন্য দায়ী, সুতরাং কোনো পরিবারের ভিতর দিয়ে ঋণাত্মক আধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে, তাহলে আমাদের ওই সমস্ত রুলসগুলোর ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটে যাবে। সেই জন্য বিজ্ঞানীরা যে সিদ্ধান্তটা নিয়েছেন যে যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় ঠিক তার উল্টো দিকটাকে তড়িৎ প্রবাহের দিক হিসাবে ধরে নেওয়া হয়। এবং এর সঙ্গে আমরা জানি যে তরলের প্রবাহের একটা মিল আছে, তাপের প্রবাহের একটা মিল আছে। কীরকম মিল আছে? জল বা তরল পদার্থকে সবসময় উঁচু জায়গা থেকে নিচের দিকে প্রবাহিত হয়। তাপ যেমন উষ্ণ জায়গা থেকে শীতল জায়গায় প্রবাহিত হয়, তেমনি তড়িৎ, ধনাত্মক তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। কখন প্রবাহিত হয়? যদি আমরা কোনো একটা পরিবাহীতে বাইরে থেকে এমন একটা ব্যবস্থা নিলাম যাতে ওই পরিবাহীর 2 প্রান্তে একটা বিভব পার্থক্য তৈরি হয়ে গেল, কেবলমাত্র তখনই ওই পরিবাহীর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হতে থাকবে। কিন্তু সচরাচর এমনি যে সবাই তো তড়িৎ পরিবহন করে না। যারা তড়িৎ পরিবহন করে তাদেরকে পরিবাহী বলে, আর যারা তড়িৎ পরিবহন করে না তাদেরকে বলা হয় অপরিবাহী। তো কারা তড়িৎ পরিবহন করে? সাধারণত দেখবে যত রকমের ধাতব পদার্থ আছে, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, সীসা, দস্তা, এরা সব ধাতু, এরা সবাই তড়িৎ পরিবহন করে। এদের যদি ইলেকট্রন গঠন কাঠামোটা আমরা দেখি তো দেখবো এদের যে পরমাণু যে স্ট্রাকচার, তাতে বাইরের যে কক্ষটা, সেই বাইরের কক্ষে একটা বা দুটো ইলেকট্রন থাকে। এখন অষ্টম পূর্তি নিয়ম যেটা, সেই নিয়ম অনুসারে কী হবে, ওকে যদি কারো বাড়ির পক্ষে একটা ইলেকট্রন থাকে তাহলে হয় সে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, তো ওই কক্ষপথটা নষ্ট হয়ে যাবে, অথবা বাইরে থেকে 7টা ইলেকট্রন গ্রহণ করবে, করে কক্ষপথটা অষ্টম পূর্তি নিয়ম করবে। কিন্তু সহজ কোনটা? একটা ইলেকট্রন ছেড়ে দেওয়াটা সহজ। এই ইলেকট্রনগুলো যেগুলো একেবারে আউটার মোস্ট কক্ষে যারা থাকে এদেরকে বলে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। এই ইলেকট্রনগুলোকে ফ্রি ইলেকট্রন
বলা হয়। এরা ওই অরবিট থেকে ভেঙে গিয়ে পরিবাহী পৃষ্ঠে ঘোরাঘুরি করতে থাকে। এই ফ্রি ইলেকট্রনগুলোই হচ্ছে তড়িৎ পরিবহনের জন্য, তড়িৎ প্রবাহের জন্য এই ফ্রি ইলেকট্রনগুলোই দায়ী। এবার এই ফ্রি ইলেকট্রনগুলো এগুলোকে সাধারণত কোনো একটা পরিবাহীকে অনবরত ছোটাছুটি করতে থাকে, কিন্তু তার ছোটাছুটিটা কেমন বিশৃঙ্খল, কেউ হয়তো ডান দিকে ছুটছে, কেউ হয়তো বাম দিকে ছুটছে, ফলে ওভারঅল তড়িৎ প্রবাহটা কেমন হয়ে যায়, জিরো হয়ে যায়। এই যে ইলেকট্রনগুলো যেদিক সেদিকে ছোটাছুটি করছে, তো তার একটা ভেলোসিটি আছে। তো এই ভেলোসিটিটাকে বলা হচ্ছে, এবং এই ভেলোসিটি কী করে, বাইরে থেকে যখন আমরা কোনো একটা বিভব পার্থক্য তৈরি করবো, তো ওই পরিবাহের দুই প্রান্তে একটা তড়িৎচালক বলের সৃষ্টি হয়। সেই তড়িৎচালক বলে ইলেকট্রনটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হতে থাকে। তো ওই ইলেকট্রনগুলো যে গড় বেগ নিয়ে চলতে থাকে, সেই বেগটাকে বলা হয় ডিপ ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ। আমি আবারও কথাটা রিপিট করছি, যে যখন কোনো পরিবাহীতে যে সমস্ত ইলেকট্রনগুলো থাকে, যখন ওই পরিবাহীর দুই প্রান্তে একটা বিভব পার্থক্যের সৃষ্টি করা হয়, তখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনগুলো ধাবিত হতে থাকে। আমার এই বলার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো, যখন ধনাত্মক আধানের রেসপেক্টে প্রবাহের সংজ্ঞা দেবো, তখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। কিন্তু যখন ইলেকট্রনের সাপেক্ষে বলবো, তখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। তো ওই ইলেকট্রনগুলো যখন বিভব পার্থক্য প্রয়োগ করার ফলে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সৃষ্টি হয়, তখন ইলেকট্রনগুলো একটা গড় বেগে একটা নির্দিষ্ট দিকে যেতে থাকে। সেই গড় বেগটাকে বলা হচ্ছে ডিপ ভেলোসিটি। এখন আমরা এই ডিপ ভেলোসিটি রেসপেক্টে কোনো একটা পরিবাহীর প্রবাহ মাত্রা কীভাবে পাওয়া যায়, সেটা আমরা নির্ণয় করি। ধরো এই একটা আমরা একটা পরিবাহী নিলাম, এর ক্রস সেকশনের এরিয়া মনে করো এ, এর ক্রস সেকশন এরিয়া মনে করো এ, এটা মনে করো প্লাস বিভব, এটা মনে করো মাইনাস বিভব। ইলেকট্রনটা ছুটবে কোন দিকে, এদিকে ছুটবে। এখন ডিপ ভেলোসিটি কত, ভিডি। ডিটি সময় একটা ইলেকট্রন কতটুকু ছুটবে, তো ভিডি ইন্টু ডিটি। এই সময়ের মধ্যে এ ক্ষেত্রফলে, এই যে এ ক্ষেত্রফলে এই যে জায়গাটা, মনে করে এটা আসতে আমাদের ডিটি সময় লেগেছে, এটা আসতে মনে করো ডিটি সময় লেগেছে। তো এই সময়টুকুর মধ্যে যে একটা কাল্পনিক আয়তন তৈরি হলো, তো সেই আয়তনটা তাহলে কত হবে, তাহলে ভিডি ইন্টু ডিটি, মানে এটা হচ্ছে দৈর্ঘ্য, তাকে আমি ক্ষেত্রফল দিয়ে গুণ করি, তাহলে ভলিউমটা তাহলে কত পাবো, তাহলে এ ইন্টু দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, মানে ভিডি ইন্টু ডিটি। এখন মনে করি যে এই পরিবাহীর প্রতি একক আয়তনিক ইলেকট্রনের সংখ্যা n, তাহলে এই আয়তনিক ইলেকট্রনের সংখ্যা তাহলে কত হবে, তাহলে এ ভিডি ডিটি ইন্টু n। এবার এই যে ইলেকট্রনটা পেলাম, এতগুলো ইলেকট্রন পেলাম, এক একটা ইলেকট্রনের আধান কত ই, এখানে মোট আধান তাহলে কত, মোট চার্জ তাহলে কত হচ্ছে, তাহলে ভিডি ইন্টু ডিটি, এ ইন্টু ভিডি ইন্টু ডিটি ইন্টু এন ইন্টু ই। তাহলে ডিটি সময় এই পরিমাণ আধান প্রবাহিত হলো, তাহলে 1 সেকেন্ড সময়ে কতটুকু আধান তাহলে প্রবাহিত হবে, তাহলে এ ভিডি ইন্টু ডিটি ইন্টু এন ই বাই ডিটি কত দাঁড়াচ্ছে, তাহলে এ ভিডি ইন্টু এন ই। 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাকে আমরা প্রবাহ মাত্রা বলি। সুতরাং আই সমান তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এ ভিডি ইন্টু এন ই। এটাই হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা এবং ডিপ ভেলোসিটির সম্পর্ক। এটা পরীক্ষাতে ভীষণ আসে, কাজে ব্যাপারটা আমরা একটু কনসাসলি গ্রহণ করি। তাহলে আমি এখানে আবার রিপিট করছি, যে মনে করি একটা পরিবাহী, একটা ধাতব পরিবাহী, কেন ধাতব পরিবাহী ছাড়া তড়িৎ প্রবাহ হবে না। এবার মনে করি এই পরিবাহীটা ক্রস সেকশন এরিয়া কত ধরেছি আমি, এ, আর যে ডিপ ভেলোসিটি যেটা ধরেছি মনে করি ভিডি। তাহলে ডিটির সময়ে একটা ইলেকট্রন যতদূর এগিয়ে আসবে সেই দূরত্বটা কত হবে, তাহলে ভিডি ইন্টু ডিটি, বেগ ইন্টু সময়। তাহলে এই সময়ের মধ্যে এই ক্ষেত্রফলের মধ্যে যে আয়তনটা তৈরি হলো সেটা কত হবে, তাহলে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাই ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, ক্ষেত্রফল হচ্ছে এ আর দৈর্ঘ্যটা হচ্ছে ভিডি ইন্টু ডিটি। এখন মনে করি এই পরিবাহীর প্রতি একক আয়তনিক ইলেকট্রনের সংখ্যা হচ্ছে n, তাহলে
ইলেকট্রনের সংখ্যা তাহলে কত হবে তাহলে এ ভিডি ইন্টু ডিটি, এটা আয়তন ইন্টু একক আয়তন ইলেকট্রনের সংখ্যা মানে এন দিয়ে গুণ করব। ওই এক একটা ইলেকট্রনের চার্জ কত ই, তাহলে এখানে যে চার্জটা প্রবাহিত হলো ডিটি সময়ের মধ্যে সেই টোটাল চার্জটা তাহলে কত হচ্ছে এ ভিডি ডিটি ইন্টু এনই। তাহলে এই যে চার্জটা প্রবাহিত হলো কতটুকু সময়ের মধ্যে হয়েছে, ডিটি সময়ের মধ্যে হয়েছে। তাহলে 1 সেকেন্ডে তাহলে কতটুকু চার্জ প্রবাহিত হয়েছে আমরা ডিটি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হবে এ ভিডি ইন্টু এন। তাহলে আই সমান 1 সেকেন্ডে যে আধান প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলেছি, আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলেছি। প্রসঙ্গত বলি যে এটা প্রবাহ মাত্রার সঙ্গে সম্পর্ক এটা মাইনাস হবে, কারণটা হচ্ছে ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে এদিকে, সুতরাং আমরা যে সংজ্ঞা দিয়েছি ধনাত্মক আধানের প্রবাহ সে অনুযায়ী তাহলে তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে, এদিকে হবে। সুতরাং এই সম্পর্কের সঙ্গে আয়ের সম্পর্কটা এখানে একটা মাইনাস আসবে। এই প্রসঙ্গ বলি প্রবাহ ঘনত্ব বলে একটা কথা আছে, কোনো একটা পরিবাহীর প্রতি একক ক্ষেত্রফল দিয়ে যে প্রভাব ঘটে সেটাকে বলে প্রবাহ ঘনত্ব। এটা সাধারণত জে দ্বারা প্রকাশ করা হয়। তো জে ইজিক্যাল টু কি হবে, এ আই বাই এ, সমান কত হচ্ছে ভিডি ইন্টু এন। এটাকে বলা হয় কোনো একটা পরিবাহীর প্রবাহ ঘনত্ব। নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে ওহমের সূত্র। ক্লাস 10 তোমাদের ওহমের সূত্র ছিল। তো ওহমের সূত্রটা কি ছিল, কোনো একটা পরিবাহী তার দুই প্রান্তের, একটা প্রান্তের মনে করি বিভব হচ্ছে ভি এ, একটা প্রান্তের বিভব মনে করি ভি বি, এবং আরো ধরে নিচ্ছি যে ভি এ গ্রেটার দেন ভিডি। তাই এটা হচ্ছে বিভব পার্থক্য, তাহলে কত হবে ভি এ মাইনাস ভিডি। এবার আমরা তো জেনে ফেললাম যে বিভব পার্থক্য থাকলেই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ ঘটবে। মনে করি এই প্রভাবটা হচ্ছে আই। তো ওহম আমাদেরকে যেটা শেখাচ্ছে যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে তাহলে কোনো একটা পরিবাহীর প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। আমি আবার রিপিট করি যে কোনো তাপমাত্রা বা উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে তাহলে কোনো একটা পরিবাহীর প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। সুতরাং ভি এ মাইনাস ভিডি সমানুপাতিক, তাহলে কী হবে তাহলে আই। এবার সমানুপাতিকে সমান করতে গেলে কী লাগবে, আমাদের একটা কনস্ট্যান্ট লাগবে, আর হচ্ছে সেরকম একটা কনস্ট্যান্ট। এই আরটাকে বলা হয় পরিবাহী রোধ। তাহলে রোধের সংজ্ঞাটা আমরা কি দেবো তাহলে, আর সমান তাহলে হচ্ছে ভি এ মাইনাস ভিডি বাই আই। সুতরাং কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রা এই দুইয়ের অনুপাতকে বলা হয় পরিবাহী রোধ। এর একটা একক আছে, যদি আমরা এখানে যাই তো এসআই পদ্ধতির কত হতো ভোল্ট পার অ্যাম্পিয়ার, কিন্তু এটাকে আমরা এক কথায় বলে আমরা ওহম বলি। একটা সংকেত আমরা ইউজ করি, এটা হচ্ছে তার ওহমের চিহ্ন। সুতরাং কোনো পরিবাহীর রোধ বলতে আমরা বুঝি কোনো পরিবাহীর দুটো প্রান্তের প্রবাহ পার্থক্য এবং ওই পরিবাহীর যে প্রবাহ মাত্রা এই দুইয়ের অনুপাতকে বলা হয় পরিবাহী রোধ। অ্যাকচুয়ালি রোধের ইলেকট্রনের ব্যাখ্যাটা কি, আমরা তো জেনে ফেললাম যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহ ঘটলে তড়িৎ প্রবাহিত হয়। তো ইলেকট্রন যাতায়াতের সময় ওই পরিবাহীর ভিতরে যে সমস্ত অণুপরমাণু যেগুলো আছে সেই অণুপরমাণুর সঙ্গে একটা সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে ইলেকট্রনগুলো এক স্থান থেকে অন্য স্থানে যেতে বাধাপ্রাপ্ত হয়। এই বাধা পাওয়াটাই হচ্ছে রোধ উৎপন্ন হওয়ার কারণ। এখন এই যে পরিবাহীর রোধ, আমরা আমাদের সাধারণ জ্ঞানে বলছি যে একটা নলের ভিতর দিয়ে জল প্রবাহিত হলে সেই নলটা যত বড় হয় তত তার ভিতর দিয়ে জলের প্রবাহটা কী হয়, কমে যায়। তেমনি জলের নলটা যত মোটা হয় তত তার প্রবাহটা কী হয়, বেশি বেশি হয়। ঠিক প্রবাহের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে যে কোনো একটা পরিবাহী দৈর্ঘ্য যত বাড়ে তত তার রোধটা কী হয়, বেড়ে যায়। আর যত তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে যায় তত তার রোধটা কমে যায়। অর্থাৎ কোনো একটা পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয় আর তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। সুতরাং আর সমানুপাতিক কী হয় তাহলে, আর সমানুপাতিক এল বাই এ। অর্থাৎ এটাকে সমান করতে হলে আমাদের কনস্ট্যান্ট লাগবে, সেটাকে আমরা রো বলছি বাই এ। তাহলে আমরা রো এখানে নতুন একটা ধ্রুবক পেয়ে গেলাম, এইটাকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক। এটাকে বলে পরিবাহীর রোধাঙ্ক। তো আমি রোধাঙ্ককে কীভাবে ডিফাইন করব, এল সমান যদি 1 এবং এ সমান যদি 1 হয় তাহলে আর সমান কী হয়ে যায়, রো হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না, যে কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 হয় এবং তার দৈর্ঘ্য যদি 1 হয় তাহলে ওই পরিবাহীটা যে রোধ উৎপন্ন হয় সেইটাকে বলা হবে পরিবাহীর রোধাঙ্ক।
যেমন আমরা সিজিএস পদ্ধতি এক্সাম্পলটা নিতে পারি যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে কোনো পরিবাহীর যে রোধ সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো ওই পরিবাহীর রোধাঙ্ক। এর একটা একক আছে, এককটা আমরা তৈরি করে নিতে পারি। তা আমরা এইখান থেকে চলে আসি, রো সমান কি দাঁড়াচ্ছে আর এ বাই এল। তো এটা হচ্ছে ওহম। যদি আমরা সিজিএসে যাই তো এটা হচ্ছে সেমি স্কোয়ার, আর এটা কি হবে, এটা সেমি হবে। এটা কেটে গেল, কি হয়ে গেল, ওহম ইন্টু সেমি। এটা হচ্ছে রোধাঙ্কের একক। যদি আমরা এসআই পদ্ধতিতে যাই তো সেক্ষেত্রে কি হবে, ওহম ইন্টু মিটার। তাহলে আমাদের আজকে এ পর্যন্তই, আমরা রোধাঙ্ক পর্যন্ত জানলাম। এর পরের দিন আমরা রোধের যে সমবায়, রোধ কী করে বাড়ানো হয়, রোধ কী করে কমানো হয়, এ সম্পর্কে আমরা আলোচনা করব। রোধের সমবায় করব, সেখানে শ্রেণী সময়, সমান্তরাল সময়, এই নিয়ে আমরা আলোচনাটা আমরা আগামী দিনে ক্লাসে করব।